ঘুম থেকে ওঠার পরই ব্যাক পেন বা পিঠে ব্যথা, এটা কি মানে হাড়ের সমস্যা, মাসেল, নাকি গ্যাসেরও কারণ হতে পারে? এটা কিন্তু কখনোই হেলাফেলা জিনিস নয়। 30 পেরোলেই এখন মেয়েরা হাঁটু ব্যথায় ভুগছে, এটা তো মহা মুশকিল। আমরা তো চাকরি বাকরি করবো নাকি স্যার? সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যখন আপনি রেস্ট নেবেন তখন কিন্তু ব্যথা কমে যাচ্ছে, কিন্তু যখন কাজ করছেন, অ্যাক্টিভিটি বেশি হচ্ছে, তখন কিন্তু ব্যথা বেড়ে যাচ্ছে। আচ্ছা, হাড় কি ক্ষয় হয়? মানে সবাই বলে হাড় ক্ষয়ে গেছে, হাড় এই কোমরের বা হাঁটুর। অনেক সময় স্লিপ ডিস্ক করলে ডিস্ক স্পেস কমে যায় বলে আমরা ধরে নিই, কিন্তু অ্যাকচুয়ালি ডিস্ক রিলেটেড কোনো ডিজিজ থাকলে সেটা অবশ্যই এমআরআই করে দেখা উচিত। আমরা আগে ছোটবেলায় দেখতাম কিছু হলে একটু মলম লাগিয়ে দেওয়া হতো বা চুন হলুদ। তো সব ব্যথাতেই কি মলম বা চুন হলুদ লাগানো যায়? এটাকে আমরা বিপদ সংকেত বা রেড ফ্ল্যাগ সাইন বলে থাকি। তো কোন কোন ক্ষেত্রে রেড ফ্ল্যাগ সাইন আমরা বলবো, মানে আপনাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। এবার যে বিষয়টা আসবো এটা খুব ইন্টারেস্টিং, আমার ক্ষেত্রেও এটা মাঝে মধ্যে হয়। কোন ব্যথায় গরম শেক আর কোন ব্যথায় ঠান্ডা, এটা না একটু কনফিউজড হয়ে যায়। নার্ভটা যেখানে কম্প্রেসড হয়ে গেছে সেখানে আমরা বিভিন্ন স্পাইনাল ইনজেকশন দিয়ে, এপিডুরাল ইনজেকশন দিয়ে ব্যথা কমানোর চেষ্টা করি। কারোর যদি শুনি যে পায়ের পাতায় ব্যথা করছে বা গোড়ালিতে ব্যথা করছে, তার মানে তোর ইউরিক অ্যাসিড বেড়ে গেছে। এই গোড়ালি বা পায়ের পাতার ব্যথা মানেই কি ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়া? ইউরিক অ্যাসিডকে আমরা আমাদের অনেক ডাক্তার বলে থাকেন নন্দ ঘোষ, ঠিক আছে? নন্দ ঘোষ, যত দোষ নন্দ ঘোষ। যত দোষ নন্দ ঘোষ। স্যার, যারা সারাদিন ধরুন বসে কাজ করছে, বিশেষ করে কম্পিউটারে, মানে একদম তাদের জন্য কি স্পন্ডাইলোসিস একদম কনফার্ম? এটা অনেকেই বলেন সারাদিন বসে কাজ, স্পন্ডাইলোসিস তো হবেই একদিন না একদিন, আজ না হোক কাল তো হবেই। কখনোই কোমরে ব্যথা মানেই স্পন্ডাইলোসিস না। বাহ, এটা দারুণ বিষয়, জানলাম তো, এটা জানতাম না, খুব ভালো বিষয় এটা। ঘাড়ের কারো রাতে শুতে গিয়ে ব্যথা হলে সকালে উঠে বলতো বালিশটা রোদে দে, তাহলে দেখবি ঘাড়ে ব্যথা ঠিক হয়ে যাবে। আমি না সেই ছোটোবেলা থেকেই ভাবি বালিশটা রোদে দেওয়ার সঙ্গে ঘাড়ে ব্যথা কী করে ঠিক হবে? অমাবস্যা পূর্ণিমাতেই হবে এরকম মেডিকেল সায়েন্স অ্যাপ্রুভ করছে না, না, কোথাও কোনো এভিডেন্স এভাবে কিন্তু পাওয়া যায়নি। এই যে অনলাইন ডেলিভারি, ফুড ডেলিভারি, অ্যাপ ক্যাব বা অ্যাপ বাইক যারা চালায়, তাদের এরকম 10, 12, 15 ঘন্টা টানা, তো এতক্ষণ বাইক ড্রাইভ করা বা 4 হুইলার ড্রাইভ করা যারা করেন, এটা বলা হচ্ছে যে তারা বেশি দিন কাজ করতে পারবেন না। ব্যথা, এই ব্যথায় জর্জরিত আমরা অনেকেই। কারোর ঘাড়ে ব্যথা, কারোর কোমরে ব্যথা, কারোর আবার হাঁটুয় ব্যথা, কেউ আবার ভুগছেন মনের ব্যথায়। তবে না, আজ আমরা মনের ব্যথা নিয়ে কথা বলবো না, আজকে আমরা শরীরের ব্যথা বা বডির যে কোনো পার্টের ব্যথা নিয়ে কথা বলবো। আপনারা যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই স্পেশাল এপিসোড হ্যালো ডক্টরের এই এপিসোডটা অবশ্যই দেখবেন। তার কারণ ব্যথা নিয়ে অনেক ভুল ধারণা আমরা এতদিন নিয়ে বেঁচে আছি, সেগুলো কি জানেন? ক্রমশ প্রকাশ্য। পুরো এপিসোডটা দেখুন, নিশ্চয়ই জানতে পারবেন। আর যিনি এই ভুল ধারণাগুলো ভেঙে দেবেন, ব্যথা উপশমের সঠিক পথ দেখাবেন, মুক্তির সঠিক উপায় বলবেন, আসুন পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে ডক্টর প্রাণেশ মণ্ডল রয়েছেন, পেন অ্যান্ড রিহ্যাব স্পেশালিস্ট, সাগর দত্ত হসপিটাল। স্যার, আপনাকে স্বাগত হ্যালো ডক্টরের স্পেশাল এপিসোডে। স্যার, ব্যথায় ভুগছে না এরকম পরিবারের কোনো সদস্য বা কোনো পরিবার পাওয়া আজকাল মুশকিল। আর কোমরে ব্যথা, যেটা এখন একটা হট টপিক বলা যেতে পারে, কোমরে ব্যথা মানেই কি স্পন্ডিলোসিস বা স্পন্ডাইলোসিস? একদমই নয়। কোমরে ব্যথা বিভিন্ন কারণে হতে পারে, সেটা চোট লেগে হতে পারে, কোনো ইনফেকশন থেকে হতে পারে, কিংবা খুব সাংঘাতিক ব্যাপার মানে ম্যালিগন্যান্সি বা ক্যান্সার থেকেও হতে পারে। তাই কখনোই স্পন্ডাইলোসিস বলে কোমরে ব্যথাকে গুরুত্ব দেবেন না, এমন যেন না হয়। কারণ প্রথমেই বলবো, কোনো ব্যথা হলে, কোমরে ব্যথা হলে অবশ্যই কোনো ডাক্তারবাবুর কাছে যান এবং অবশ্যই রোগটাকে নির্ণয় করতে হবে। নির্ণয় না হলে কিন্তু তার চিকিৎসা কোনোভাবেই ঠিকভাবে হবে না। এবার ব্যথা কী কারণে হতে পারে? কোমরে ব্যথা কিন্তু অনেক কারণে হতে পারে। যেমন ধরুন, একটা কোমরের স্পাইনে শুধু তো হাড় নেই, মাসেল আছে, টেন্ডন আছে, লিগামেন্ট আছে, ঠিক আছে? তো সে সবগুলো থেকেই কিন্তু ব্যথা হতে পারে। আবার অনেক সময় যে দুটো হাড়ের মাঝখানে যে ডিস্ক থাকে, ডিস্ক সরে গিয়ে নার্ভের উপর যখন চাপ দেয়, তখন সে নিউরোপ্যাথিক পেন বা সায়াটিকা যেটা আমরা বলি, সেটাও কিন্তু হতে পারে। সুতরাং স্পন্ডাইলোসিস ভেবে নিয়ে কখনোই কোনো ওষুধ খাবেন না বা ইউটিউব দেখে ব্যায়াম করে সেরে যাবে এরকম ভুল ধারণা নিয়ে চলবেন না। অবশ্যই ডাক্তারবাবুর কাছে যেতে হবে এবং রোগটা নির্ণয় করতে হবে, এটা প্রথম কথা।
বাহ, মানে আমাদের এই কোমরে ব্যথা নিয়ে একটা ভুল ধারণা ছিল, সেটা অন্তত ভেঙে গেল যে কোমরে ব্যথা মানেই আমার এটা হয়েছে। স্যার, অনেকের এরকম হয়, এখন আমি মানে শোনা যায় ঘুম থেকে ওঠার পর, আমরা তো সারা রাত রেস্ট নিচ্ছি, কিন্তু ঘুম থেকে ওঠার পরই ব্যাক পেন বা পিঠে ব্যথা, এটা কি মানে হাড়ের সমস্যা, মাসেল, নাকি গ্যাসেরও কারণ হতে পারে? প্রথমত ঘুম থেকে ওঠার পর যদি ব্যথা বেশি হয় এবং স্টিফনেস যদি থাকে, সেটা যদি 30 মিনিটের বেশি পারসিস্ট করে, 30 মিনিটের বেশি থাকে, তাহলে সেটা আমরা বলবো সিগনিফিক্যান্ট আর্লি মর্নিং স্টিফনেস। এটা কিন্তু কখনোই হেলাফেলা জিনিস নয়, এটা এক ধরনের ইনফ্ল্যামেটরি ডিজিজ। সেটা অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলোসিস বা স্পন্ডাইলোআর্থ্রোপ্যাথি থেকে স্টার্ট করে কোনো ইনফেক্টিভ ডিজিজও হতে পারে। সুতরাং সেটা হলে অবশ্যই আপনাকে ডাক্তারবাবুর কাছে গিয়ে আগে রোগটা নির্ণয় করতে হবে, তারপরে তার চিকিৎসা। আচ্ছা, মানে এটা কিন্তু ওই যে মানে একটু হালকা ব্যায়াম করে নিলাম বা সারাদিন একটু না, ইনফ্ল্যামেটরি পেইন যেগুলো আর্লি মর্নিং স্টিফনেস হয়, সেগুলো যখন আপনি রেস্টে থাকবেন, রেস্টিং কন্ডিশনে, তখন পেইনটা কিন্তু বেশি হবে। কারণ ইনফ্ল্যামেটরি মিডিয়েটর যেগুলো, সেগুলো আমাদের রেস্টে থাকলে সার্কুলেশন কমে যাচ্ছে, ব্লাড সার্কুলেশন কমে যাচ্ছে, মানে সেগুলো ওয়াশ আউট হচ্ছে না, এক জায়গায় জমে থাকছে, তাই পেইনটা তখন বেশি হবে। যখন আপনি এক্সারসাইজ করছেন বা একটু কোনো কাজ করছেন, তখন কিন্তু সেটা সার্কুলেশন বেড়ে গেল, মানে ইনফ্ল্যামেটরি মিডিয়েটরগুলো ওয়াশ আউট হয়ে গেল, তখন ব্যথাটা আস্তে আস্তে কমবে। এটা কিন্তু মানে যে কোনো ইনফ্ল্যামেটরি হলে সেটা কিন্তু আপনার এক্সারসাইজে বা কাজ করলে কমে যায় এবং রেস্টিং কন্ডিশনে বেড়ে যায়। কিন্তু যেটা মেকানিক্যাল পেন আমরা বলি, নন ইনফ্ল্যামেটরি, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যখন আপনি রেস্ট নেবেন তখন কিন্তু ব্যথা কমে যাচ্ছে, কিন্তু যখন কাজ করছেন, অ্যাক্টিভিটি বেশি হচ্ছে, তখন কিন্তু ব্যথা বেড়ে যাচ্ছে। তো এই দুটোর মধ্যে কিন্তু এটাই ডিফারেন্স। আচ্ছা স্যার, অনেক সময় এরকম দেখা যায় যে এক্সরে হলো, এক্সরেতে আমার রিপোর্ট সব নর্মাল, কিন্তু যে কোনো জায়গায় ধরুন যেটা ব্যথায় আমি ভুগছি, ব্যথা কিন্তু হয়ে যাচ্ছে, তো এই রোগ মানে কোন ধরনের রোগ এটা হতে পারে? হ্যাঁ, এক্সরেতে আমরা কি দেখি? এক্সরেতে অ্যাকচুয়ালি আমরা হাড় দেখি, বনি কোনো ফ্র্যাকচার আছে নাকি, বোন কন্টিউরে কোনো অস্বাভাবিক কোনো কিছু আছে নাকি, সেটা আমরা দেখি। কিন্তু বোন ছাড়াও তো আমাদের অনেক কিছু আছে শরীরে, তাই না? মাসেল, টেন্ডন, লিগামেন্ট, তো সেগুলোর কথাও ভাবতে হবে। তো যখনই কোনো কোমরে ব্যথা হচ্ছে, মানে এক্সরে নর্মাল আছে, মানে কিছু নেই, এটা কিন্তু একদমই নয়। হতে পারে আপনার মাসেল স্ট্রেন হচ্ছে, হয়তো মাসেলে চোট লেগেছে, সেটা ওভার অ্যাক্টিভিটি হতে পারে, বা হয়তো আপনার মনে নেই কোনো একটা চোট লেগে গেছে, সেটার জন্য হতে পারে, কিংবা লিগামেন্টে হয়তো স্প্রেন হয়েছে, কোমরে যে স্পাইনের মধ্যে যে লিগামেন্টগুলো থাকে সেগুলোতে অনেক সময় চোট লেগে লিগামেন্ট স্প্রেন হতে পারে, সেটার থেকেও পেইন হতে পারে। এছাড়াও যদি ডিস্ক রিলেটেড কোনো প্রবলেম থাকে, সেগুলো কিন্তু এক্সরেতে ধরা পড়ে না। অনেক সময় স্লিপ ডিস্ক হলে ডিস্ক স্পেস কমে যায় বলে আমরা ধরে নিই, কিন্তু অ্যাকচুয়ালি ডিস্ক রিলেটেড কোনো ডিজিজ থাকলে সেটা অবশ্যই এমআরআই করে দেখা উচিত। স্যার, এই যে স্লিপ ডিস্ক বলছেন, এটাতে কিন্তু এখন অনেকে ভোগেন। প্রথম কথা একটু ছোট্ট করে বোঝার চেষ্টা করব, এটার কারণ কি এবং এটা মানেই কি অপারেশন? তাছাড়া কি স্লিপ ডিস্কের আর কোনো ট্রিটমেন্ট বা কোন স্টেজে গিয়ে আপনারা অপারেশনের সাজেশন দিয়ে থাকেন? হ্যাঁ, তো স্লিপ ডিস্ক ব্যাপারটা প্রথমে একটু বলে নিই। ডিস্ক মানে হচ্ছে আমাদের যে স্পাইনে যে ভার্টিব্রা বা যেগুলো হাড় থাকে, কশেরুকা বলা হয়, সেগুলো একটা ইটের মতো একটার উপর একটা সাজানো থাকে। তো দুটো হাড়ের মাঝখানে যে নরম থকথকে যে জিনিসটা থাকে, আমরা একদম লেম্যান ল্যাঙ্গুয়েজে হাঁটুর জেল যেটাকে বলি, মানে মানুষ বলে জেল শুকিয়ে গেছে। হ্যাঁ, তো সেটাকে আমরা মেডিকেল ভাষায় ডিস্ক বলি, ইন্টারভার্টিব্রাল ডিস্ক, ঠিক আছে? তো এর মধ্যে দুটো স্টক থাকে। তো ব্যাপার হচ্ছে এগুলো বিভিন্ন কারণে ডিস্ক প্লাপস হয়ে থাকে। সেটা হতে পারে একটা বয়সজনিত কারণ, একটা হতে পারে আপনার সামনে ঝুঁকে অনেক সময় অতিরিক্ত কাজ করার জন্য, ডিস্কের উপর প্রেশার পড়ার জন্য সেটা পিছনের দিকে সরে যায়। তো সেটাকে আমরা স্লিপ ডিস্ক বলি চলতি কথায়, কিন্তু মেডিকেল টার্ম হচ্ছে ইন্টারভার্টিব্রাল ডিস্ক প্রোলাপস, ওকে, বা প্রোলাপসড ইন্টারভার্টিব্রাল ডিস্ক, ওকে। তো স্লিপ ডিস্ক হলে যেটা হয়, আমাদের ভার্টিব্রাল কলামের পিছনে স্পাইনাল কর্ড থাকে, স্পাইনাল কর্ড থেকে নার্ভগুলো বেরিয়ে পায়ের দিকে বা ঘাড়ের ক্ষেত্রে হাতের দিকে নেমে আসছে। তো যখন স্লিপ ডিস্ক পিছনের দিকে সরে যায়, তখন সেটা নার্ভের উপর প্রেশার দিতে পারে। যখন একটু কোনাকুনি বা সাইডের দিকে যাচ্ছে, তখন আমাদের পায়ের দিকে যে নার্ভগুলো নামছে সেখানটায় ব্যথা অনুভূত হয়।
মানে অনেক সময় দেখবেন কোমর থেকে পায়ের দিকে ব্যথা নেমে যাচ্ছে যারা বলেন, তাদের ক্ষেত্রে মেনলি এই সমস্যাটা হয়ে থাকে, যেটাকে আমরা র্যাডিকুলার পেন বা র্যাডিকুলোপ্যাথি বলি, চলতি কথায় যেটা অনেক সময় সায়াটিকা বলা হয়। হাতের দিকেও অনেক সময় দেখবেন ঘাড় থেকে হাতের দিকে নামছে, এটা যেমন একটা হতে পারে। সেরকম যখন ডিস্কটা ঠিক মাঝামাঝি সরে যাচ্ছে, তখন সেটা স্পাইনাল কর্ডের উপর চাপ দেবে, এবং অনেক সময় হয় কি, ক্যানাল স্টেনোসিস হয়ে গেলে বা অতিরিক্ত প্রেশার দিলে তখন সেটা অনেক সময় মাইলোপ্যাথি, যেটাকে কম্প্রেসিভ মাইলোপ্যাথি বলা হয়, সেটা হতে পারে। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে অনেক সময় কিন্তু আপনার হাত পায়ে অসার ভাব বা মাংসপেশি দুর্বল হয়ে যাবে, এমনকি ব্লাডার বাওয়েল মানে পেচ্ছাপ বা পায়খানার ক্ষেত্রে সমস্যা হতে পারে। আচ্ছা, মানে এটা তো সাংঘাতিক বিষয়। সাংঘাতিক বিষয়, মানে অবহেলা মোটেও করা যাবে না, একদমই নয়। এটা মানেই কি অপারেশন? না, দেখুন, স্লিপ ডিস্ক হলেই যে অপারেশন করতে হবে এমন নয়। অপারেশন কখন করতে হবে, যখন দেখা যায় সত্যিই কোনো নিউরোলজিক্যাল ডেফিসিট আছে, মানে মোটর উইকনেস হয়ে গেছে বা ব্লাডার বাওয়েলের সমস্যা হচ্ছে, আমাদের মল বা মূত্র ত্যাগ করতে অসুবিধা হচ্ছে, সেই সব ক্ষেত্রে বা কিছু ক্ষেত্রে যদি খুব ডিস্কটা এতটাই সরে গেছে যেটা 50%-এর উপর আমার ক্যানাল স্টেনোসিস হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা অপারেশন সাজেস্ট করি। নয়তো প্রথমেই আমরা অপারেশন সাজেস্ট করি না, প্রথমে আমরা কনজারভেটিভ মানে নন সার্জিক্যাল ম্যানেজমেন্ট যেগুলো, সেগুলো আমরা করি। নন সার্জিক্যাল ম্যানেজমেন্ট কী কী, তো এর কিছু কিছু স্টেপ আছে, আমি ধাপে ধাপে সব বলবো। তো প্রাইমারি যেটা আমরা করি, কিছু এক্সারসাইজ, লাইফস্টাইল মডিফিকেশন, মেডিসিন, এগুলোতে যদি সেটা রিলিভ না হয়, সেক্ষেত্রে কিছু ফিজিক্যাল মোডালিটিস দেওয়া হয়, যেমন আইএফটি, টেন্স, এগুলো দেওয়ার পরও যদি কোনো রিলিভ না হয়, সেক্ষেত্রে ইন্টারভেনশনাল পেইন প্রসিডিওর যেগুলো মানে নন সার্জিক্যাল যে প্রসিডিওর, সেগুলো করা হয়। সেগুলো করে যেটা নার্ভটা যেখানে কম্প্রেসড হয়ে গেছে, সেখানে আমরা বিভিন্ন স্পাইনাল ইনজেকশন দিয়ে, এপিডুরাল ইনজেকশন দিয়ে ব্যথা কমানোর চেষ্টা করি। স্যার, এই যে কোমরে ব্যথার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় অপারেশন হয়তো হলো, কিন্তু তারপরেও ব্যথা সারছে না, মানে এটা কি অপারেশনটা ভুল হয়েছে নাকি রোগীর কোনো সমস্যা, এই ব্যথা সারছে না, তখন কি করণীয়? ডিস্ক প্রলাপসের ক্ষেত্রে অপারেশন করার পরও অনেকেই ব্যথা নিয়ে ঘুরে আসেন, বা অনেকে বলেন যে ব্যথা কিছুটা কমলেও পুরোপুরি রিলিভ হয়নি। তো এক্ষেত্রে অপারেশনের দোষ এটা কিন্তু নয়, এটা এক ধরনের কমপ্লিকেশনও বলা যেতে পারে। কারণ ধরুন অনেকগুলো লেভেল আছে, তো হয়তো অপারেশন একটা লেভেলে কি দুটো লেভেলে করা হয়েছে, তো সেই দুটো লেভেল কিন্তু ফিক্সড করে দেওয়া হলো। এতে কি হলো, আপনার ভার্টিব্রাল কলাম কিন্তু আমাদের ফিক্সড নয়, সেটা কিন্তু মুভ করে, ঠিক আছে, সামনে পিছনে বা এগুলো ঘাড়ের ক্ষেত্রে সাইডেও আমরা ঘোরাতে পারি। তো যখন ফিক্সড করে দেওয়া হলো, তখন কিন্তু সেটা মুভমেন্টটা কমে গেল। তো তখন কি হচ্ছে, আমি যদি কোনো কাজ করতে যাই, নিজে কোনো জিনিস তুলতে যাই, তো সেক্ষেত্রে হচ্ছে কি অন্য লেভেল যেগুলো আছে সেগুলোকে কিন্তু আরও বেশি প্রেশার পড়ছে, তাদের কিন্তু আরও বেশি মুভ করতে হচ্ছে। তাহলে কি হচ্ছে, ওই যে লেভেলগুলো সেগুলোর উপর, সেই ডিস্কগুলোর উপর কিন্তু প্রেশার বেশি পড়ার জন্য সেগুলোতে নতুন করে একটা ডিস্ক প্রলাপস হতে পারে। এটা যেমন একটা কারণ। যেমন সেকেন্ড কারণ হচ্ছে যে সার্জারির জন্য আমরা তো কেটে অপারেশন করছি, তো সেখানে ফাইব্রাস টিস্যু যেগুলো, সেগুলো অনেক সময় অ্যাডহেশন করে, যে নার্ভগুলো নামছে, সেখানে অপারেশনের পর দেখা যায় অ্যাডহেশনের জন্য সেই নার্ভগুলো এন্ট্রাপ হয়ে যায়, নার্ভগুলোকে কম্প্রেসড করে। তার জন্য সেগুলো একটা সেকেন্ডারি কজ, কিন্তু একটা আপনার পেন কিন্তু আবার নতুন করে ইয়ে হয়। তাহলে তখন কি করা উচিত বা কি হয় তখন পেশেন্টের সাথে? সেক্ষেত্রে দেখুন, এক্ষেত্রে তো অপারেশন হয়েছে, অপারেশন তো বারবার করা সম্ভব নয়। সেক্ষেত্রে এখন অনেক নতুন মডিফিকেশন, নতুন অ্যাডভান্সড অনেক টেকনিক হয়েছে। সেক্ষেত্রে অ্যাডেসিওলাইসিস বলে একটা টেকনিক আছে, যেটা অনেক সময় র্যাক্স ক্যাথেটার বলে একটা একদম অ্যাডভান্সড একটা ক্যাথেটার ঢুকিয়ে সেখানে একটা পেন ম্যানেজমেন্ট প্রসিডিওর করা হয়, মানে সেখানে গিয়ে অ্যাডেসিওলাইসিস করা হয়, তো বিভিন্ন এজেন্ট দিয়ে যাতে অ্যাডেসেন্টটা ডিজলভ করে যায় সেটা করা হয়। স্যার, আমার একটা বেশ ভালো লাগছিল বিষয়ে আপনার সঙ্গে যখনই কথা হচ্ছিল, পেন ম্যানেজমেন্ট। আগে আমরা অর্থোপেডিক জানতাম, বা যারা ধরুন অন্যান্য ডাক্তার, বিভিন্ন রকম স্ট্রিম আছে। পেন ম্যানেজমেন্ট বা রিহ্যাব,
এইটাকে নতুন করে মানে এটা তৈরি হলো, মানে আপনাদের ডিপার্টমেন্টটা সম্পর্কে খুব এখনও মানুষ হয়তো ততটা জানে না যে হাড়ের ব্যথা মানেই আমরা চলে যাব হচ্ছে অর্থোপেডিকের কাছে কোনো। তো এই পেন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট সাগর দত্ত হসপিটালই শুধু নয়, এছাড়াও যে প্রত্যেকটা সরকারি হসপিটালই সম্ভবত এটা আছে, এই ডিপার্টমেন্টটার প্রয়োজনীয়তা কেন পড়লো? অ্যাকচুয়ালি দেখুন, মানে আমি বলতে চাইছি যারা হাড়ের চিকিৎসা করবেন তারা তো কেন ব্যথা হচ্ছে সেটা জানেন, সেটা ট্রিটমেন্টটা জানেন, তাহলে পেন ম্যানেজমেন্ট হয় পেন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। হ্যাঁ, অ্যাকচুয়ালি পেন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট সব জায়গায় আছে, এটা আমি হ্যাঁও বলবো না নাও বলবো না, কিন্তু অ্যাকচুয়ালি যে ডিপার্টমেন্টে পেন ম্যানেজমেন্ট ওভারঅল সব ইয়েতে করা হয় সেটা হচ্ছে ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্ট, ঠিক আছে, যেটা অ্যাকচুয়ালি আপনার কনজারভেটিভ থেকে নন সার্জিক্যাল যত আছে সব ম্যানেজমেন্টই করা হয়। মানে সেটা ধরুন মেডিসিন দেওয়া, এক্সারসাইজ, ঠিক আছে, লাইফস্টাইল মডিফিকেশন, মানে ফিজিওথেরাপির পাশাপাশি অকুপেশনাল থেরাপি, অর্থোসিস, ঠিক আছে, শু মডিফিকেশন, এগুলো সব যেমন হবে, ফিজিক্যাল মোডালিটিস যেগুলো আছে সেগুলো যেমন করা হবে, তারপরেও ইন্টারভেনশনাল প্রসিডিওর যেগুলো পুরো পার্টটা একটা জায়গায় করা হয়। মানে একটা পেশেন্ট যখন আসবে সে তো এইটার জন্য এই ডিপার্টমেন্টে, এটার জন্য এই ডিপার্টমেন্টে, এটা তো সম্ভব নয়। সে বলতে পারি যখন সার্জারি কোনো অপশন নেই, সার্জারি করতে হবে, তখন সার্জনের কাছে গেলেন, কিন্তু তার আগে অবধি নন সার্জিক্যাল যে প্রসিডিওরগুলো সেগুলো কোন ডিপার্টমেন্টে গেলে একটা পেশেন্ট পুরোটা পাবে, সেটা হচ্ছে ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশন, এবং তার একটা পার্ট হচ্ছে পেন ম্যানেজমেন্ট, এবং আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে বিভিন্ন রিহ্যাবের যে পার্টগুলো, সেটা নিউরো রিহ্যাব হতে পারে, পিডিয়াট্রিক রিহ্যাব হতে পারে, এরকম বিভিন্ন পার্ট আছে। স্যার কোমরে আমরা ছিলাম, মানে কোমরের ব্যথায়, তো কোমরের ব্যথা কোন জায়গায় বা ঠিক কোন স্টেজে যেখানে বিপদ সংকেত দিচ্ছে, এরপর আর বেশি দেরি করা যাবে না, একটা একদম দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থা হচ্ছে, এটা কোমরের ক্ষেত্রে আপনারা কোন স্টেজকে বা কোন পর্যায়টাকে বলবেন? অ্যাকচুয়ালি এটাকে আমরা বিপদ সংকেত বা রেড ফ্ল্যাগ সাইন বলে থাকি। তো কোন কোন ক্ষেত্রে রেড ফ্ল্যাগ সাইন আমরা বলবো, মানে আপনাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। সেটা হচ্ছে যদি আপনার হঠাৎ করে দেখেন যে নাইট পেন হচ্ছে, রাতে অতিরিক্ত ব্যথা হচ্ছে, এত ব্যথা যে ঘুম ভেঙে যাচ্ছে, ঠিক আছে, ওয়েট কমে যাচ্ছে, বা আদার কনস্টিটিউশনাল সিমটম মানে নাইট সোয়েট, নাইট পেন, এগুলো হচ্ছে, আপনার হঠাৎ করে ওজন কমে গেছে, এগুলো যদি হয় অবশ্যই আপনাকে সেটা কিন্তু একটা বিপদ সংকেত শোনাবে। এটা যেমন একটা দিক, সেরকম আপনার সকালে ঘুম থেকে ওঠার পর যদি ব্যথা বেশি হয় এবং সেটা কমতে যদি 30 মিনিটের বেশি হয়, মানে সেটাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। যেমন ইনফ্লামেটরি ক্ষেত্রে সেটা কি পিঠে ব্যথা যেটা বললাম সেটাও কি সেম? একদম ঠিক আছে, সেটা যে কোনো ব্যথার ক্ষেত্রেই, আপনার যদি জয়েন্টের ক্ষেত্রে হয়, ইনফ্লামেটরি আর্থ্রাইটিসের ক্ষেত্রেও, কিন্তু এটাকে আমরা কোমরে ব্যথার যে রেড ফ্ল্যাগ সাইন তার মধ্যে কিন্তু ইনফ্লামেটরি এটাকেও ইনক্লুড করছি আমরা। আচ্ছা স্যার, একটা কথা খুব প্রচলিত আছে যে বাতের ব্যথা, এটা তো এখন মানে প্রত্যেকেরই বলা যেতে পারে, প্রত্যেক ঘরেই আপনি এরকম একটা দুটো তিনটে করে পেশেন্ট নিশ্চয়ই আপনারা পেয়ে যাবেন। এই বাত কেন হয়, মানে বাত আসলে কি বিষয়টা? দেখুন, বাত মানে মেডিকেল টার্ম যেটা, সেটা হচ্ছে আর্থ্রাইটিস, ঠিক আছে। আর্থ্রাইটিস মানে একটা জয়েন্টে ইনফ্লামেশন, মানে ইনফ্লামেশন মানে কি হতে পারে, সেটা আপনার পেইন হবে, সঙ্গে একটা সোয়েলিং থাকবে, ঠিক আছে। এবার আর্থ্রাইটিস কিন্তু বিভিন্ন টাইপের হতে পারে, ঠিক আছে, তো সেটা ট্রমা বা চোটজনিত হতে পারে, ইনফেকশনের জন্য হতে পারে, ঠিক আছে, ইনফ্লামেটরি কোনো কজে হতে পারে, অথবা ক্রিস্টাল, ঠিক আছে, মানে ইউরিক অ্যাসিড বা সিপিপিডি যে ক্রিস্টাল হয়, ক্রিস্টাল ডিপোজিশনের জন্য হতে পারে। তো বিভিন্ন টাইপের আছে। আবার সেপটিক মানে ইনফেক্টিভ যেটা বললাম, তার মধ্যে আপনার সেপটিক বা টিউবারকুলার এগুলোও হতে পারে, ঠিক আছে। তো আরেকটা যেটা আমি মিস করে গেলাম, সেটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস, ঠিক আছে, যেটা বয়সজনিত কারণে হয়ে থাকে। তো বাত মানে অনেকেই হয়তো ধরে নেন যে অস্টিওআর্থ্রাইটিস, কিন্তু সেটা একদমই নয়, সেটা বয়সজনিত, মানে 40-এর নিচে তো হয় না, সাধারণত 50-এর উপর দেখা যায়, ঠিক আছে। এখন 40-এর পরও দেখা যাচ্ছে, কারণ লাইফস্টাইলের জন্য, কিন্তু বাকি যেগুলো সেগুলো কিন্তু আপনার বয়সজনিত নয়, সেগুলোর জন্য কিন্তু প্রপার ট্রিটমেন্ট দরকার। স্যার আরও একটা কথা খুব প্রচলিত আছে, এই পূর্ণিমা অমাবস্যা হলেই নাকি বাতের ব্যথা বেড়ে যায়,
এটার কোনো সায়েন্টিফিক রিজন কি আপনারা খুঁজে পেয়েছেন? মেডিকেল সায়েন্স কি এটাকে অ্যাপ্রুভ করে? না, এটা আমি অনেক পেশেন্টের মুখে শুনেছি, কিন্তু সত্যি কথা বলতে দেখুন কোনো মেডিকেল রিসার্চ বা ইয়েতে কিন্তু পাওয়া যায়নি। তবে কিছু কিছু জিনিস যেমন আছে রিলেটেড, যেমন অনেক সময় ধরুন ব্যারোমেট্রিক প্রেশার বেড়ে গেলে, ঠিক আছে, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে পেইন হয়তো বেড়ে গেল, বিশেষ করে ইনফ্লামেটরি আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে অনেক সময় দেখা যায়। কিন্তু মানে অমাবস্যা পূর্ণিমাতেই হবে এরকম মেডিকেল সায়েন্স অ্যাপ্রুভ করছে না, না না, কোথাও কোনো এভিডেন্স এভাবে কিন্তু পাওয়া যায় না। অদ্ভুতভাবে বাড়ির বয়স্কদের এই মানে ব্যথা হলেই দেখতো ক্যালেন্ডারটা কবে অমাবস্যা কবে পূর্ণিমা, সেজন্য বোধহয় আমার হাঁটুর ব্যথাটা বেড়েছে। এবার হয়তো হতে পারে অন্য কারণে হয়েছে, ঠিক আছে, সেটা হয়তো তিনি রিলেট করে ফেললেন, সেটাও হতে পারে। ঠিক স্যার, মেয়েদের আগে 40-50 যেটা বলছিলেন, সত্যি আমরা বাড়ির দিদা ঠাকুমাদের বা আরেকটু বয়োজ্যেষ্ঠদের দেখতাম কোমরে ব্যথা, গাঁটে গাঁটে ব্যথা। 30 পেরোলেই এখন মেয়েরা হাঁটু ব্যথায় ভুগছে। এটা তো মহা মুশকিল। আমরা তো চাকরি বাকরি করবো নাকি স্যার? কি অবস্থা, এটা কেন হচ্ছে আমাদের? এটা আমি বলবো যে এখন তো সব কিছুই চেঞ্জ হয়েছে, ছেলে মেয়ে সবাই সমান, তাই বাইরে ছেলেরাও বেরোচ্ছে, মেয়েরাও বেরোবে। আগে কিন্তু দিদা ঠাকুমা এনারা কিন্তু বাইরে অতটা বেরোতেন না, ঠিক আছে, তো এখন কিন্তু সব মেয়েরাই মোটামুটি বেরোচ্ছেন এবং তাদের অ্যাক্টিভিটি করতে হচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ কাজ করা থেকে শুরু করে বাসে, ট্রামে, পাবলিক ট্রান্সপোর্ট সব কিছু করতে হয়। তো সেক্ষেত্রে হয় কি, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে জার্নি বা এ করার জন্য একটা তো স্ট্রেস পড়েই হাঁটুর উপর, তার সঙ্গে যেটা লাইফস্টাইলে মানে এখন যে লাইফস্টাইল, তার জন্য হচ্ছে কি ওবেসিটি বেড়ে যাচ্ছে, ওয়েট গেইন হচ্ছে, ঠিক আছে। এবার ওয়েট বিয়ারিং জয়েন্ট যেহেতু হাঁটু, তাই পুরো ওয়েটটা কিন্তু দুই হাঁটু দিয়ে আমাদের পুরো পড়ছে। তো সেখানে তো একটা ওয়েট বিয়ারিং জয়েন্টের জন্য একটা তো ডিজেনারেশন একটু আর্লি হয়েই থাকে। এটা ছাড়াও অনেক সময় হয় কি, হয়তো মাইনর কোনো ট্রমা, ঠিক আছে, যেটা হয়তো আমাদের সেরকম মনে নেই কিন্তু হয়ে থাকে, মেনিসকাস টিয়ার মানে নিতে, অথবা লিগামেন্ট ইনজুরি ছোটোখাটো যেগুলো হয়ে থাকে, এগুলোর জন্য অনেক সময় আর্লি ডিজেনারেশন হয়ে থাকে। এছাড়া যে কারণগুলো হতে পারে সেটা হচ্ছে প্যাটেলোফিমাল জয়েন্ট সিন্ড্রোম, যেটা কিন্তু অনেক কমন, ঠিক আছে। তো মেয়েদের ক্ষেত্রে যেটা হয়, একটা বায়োমেকানিক্যাল প্রবলেম মানে নক নি, ঠিক আছে, অনেকের থেকে যায়। এবার সেটা প্যাটেলোফিমাল জয়েন্ট সিন্ড্রোমটা কিন্তু মেনলি বায়োমেকানিক্যাল প্রবলেমের জন্য হয়ে থাকে। এগুলো যেমন কিছু কিছু কারণ বললাম, এছাড়াও আরও অনেক কারণ আছে। স্যার, কি করা যেতে পারে, মানে প্রিকশন হিসেবে আমরা কি করতে পারি? প্রিকশন হিসাবে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন, মানে ওয়েট গেইনটা অবশ্যই রেস্ট্রিক্ট করতে হবে। তার সঙ্গে যেগুলো করতে হবে, হাঁটুর যে পেশিগুলো আছে সেগুলোকে কিন্তু স্ট্রেংথেনিং বাড়াতে হবে। আর যদি কোনো মাসেল শর্টেনিং বা টাইটনেস থাকে, সেগুলো অবশ্যই স্ট্রেচিং বা করতে হবে। তো তার জন্য অবশ্যই কোনো চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কখনই নিজে থেকে জিমে গেলাম বা এটা স্ট্রেচিং করলাম বা স্ট্রেংথেনিং করলাম বা ইউটিউব দেখে করলাম, এটা কিন্তু কখনই করার আমি বলবো না, ঠিক আছে। আর একটা সুইমিং করা যেতে পারে, সুইমিংয়ে কিন্তু অনেকটা। হ্যাঁ, শুনেছি সাঁতার নাকি গোটা শরীরের ব্যায়াম, এটা কি ঠিক? হ্যাঁ, সাঁতার যেহেতু গোটা শরীর নাড়িয়ে আমাদের সাঁতার কাটতে হয়। আরেকটা জিনিস হচ্ছে যেটা অ্যাকোয়া বা হাইড্রোথেরাপি বলতে পারেন, যেটা হচ্ছে যখন আমরা জলে নামি না, ওয়েটটা কিন্তু কমে যায়, মানে ওয়েট বিয়ারিং জয়েন্ট যেগুলো আছে সেগুলো কিন্তু ওয়েটটা অনেকটা রিলিভ হয়ে যায়। মানে যখন ধরুন আপনি ট্রেডমিলে দৌড়চ্ছেন বা জগিং করছেন, হাঁটুর উপর কিন্তু প্রেশার পড়ে, অনেকে গোড়ালিতে ব্যথা, কিন্তু আপনি যদি সুইমিং পুলে নেমে যদি সেগুলো ট্রেডমিল বা করেন, তাহলে দেখবেন অতটা প্রেশার পড়ছে না। বাহ, এটা দারুণ বিষয়, জানলাম তো, এটা জানতাম না, খুব ভালো বিষয় এটা। স্যার, হঠাৎ করে ধরুন কোনো কাজ করতে গিয়ে ঝুঁকে কিছু জিনিস নিতে গেলাম, হঠাৎ করে ব্যথা অনুভব হলো কোমরে বা হাঁটুর দিকে, স্পেশালি কোমরেই বলবো, ব্যাক পেন, লো ব্যাক পেন এটা হলো, এটা কিসের ইঙ্গিত দিচ্ছে? মানে ধরুন অনেক দিনের ব্যথা আছে সেটা আলাদা বিষয়, কিন্তু হঠাৎ হঠাৎ হচ্ছে, তখন কি আমার একটু অ্যালার্ট হওয়া দরকার? অবশ্যই, কারণ এটা অনেকটা ব্যাপারটা হচ্ছে বয়স বাড়লে আমাদের মাসেলের ফ্লেক্সিবিলিটি কিন্তু কমে যায়, ঠিক আছে, অনেক মাসেল টাইট হয়ে যায়। তো আমরা ছোটোবেলায় যে কাজগুলো করতাম বা কিছু খেলতে গিয়েও পড়ে টড়ে গেলে দেখবেন খুব বেশি লাগতো না, বা লাগলেও চট করে ঠিক হয়ে যেত। কিন্তু বয়স যত বাড়ছে তত কিন্তু মাসেলের ওই ফ্লেক্সিবিলিটিটা কমে যাচ্ছে। আমরা যদি রেগুলার এক্সারসাইজ না করি বা অ্যাক্টিভিটির মধ্যে না থাকি,
তাহলে কিন্তু ফ্লেক্সিবিলিটিটা থাকবে না। সেক্ষেত্রে কিন্তু হঠাৎ করে আমরা হয়তো খুব বেন্ড হয়ে গেলাম, তখন কোমরের একটা পেশি হয়তো টাইট আছে, সেটা হঠাৎ করে লেগে গেল, ঠিক আছে, ওভার ইউজের জন্য। সেক্ষেত্রে একটা মাসেল স্ট্রেন হতে পারে, এটা যেমন একটা দিক। সেকেন্ড দিক হচ্ছে অনেকে অকওয়ার্ড পজিশনে তোলেন, মানে অকওয়ার্ড পজিশন, ধরুন নিচে থেকে নিচ্ছি, কিন্তু আমি যদি হাঁটুটা বেন্ড করি তাহলে কিন্তু আমাকে অতটা ঝুঁকতে হচ্ছে না, কিন্তু আমি যদি হাঁটু স্ট্রেট রেখে পুরো যদি ঝুঁকতে যাই তাহলে কিন্তু কোমরের উপর বেশি প্রেশার পড়ছে। মানে আপনি বলছেন একটু বসে যাব, বসে গিয়ে জিনিসটা নিয়ে তারপরে আবার উঠে একটু হাঁটুটা যদি বেন্ড করা হয়, ঠিক আছে, তারপরে জিনিসটা নিয়ে আস্তে আস্তে ওঠা হয় কোমরটা সোজা রেখে, তাহলে কিন্তু কোমরের উপর প্রেশার পড়বে না। আচ্ছা, মানে এই ভুলগুলো আমরা করে থাকি। এই ছোটখাটো ব্যাপারগুলো কিন্তু মাথায় রাখলে কোমরে ব্যথা এড়ানো যাবে। আচ্ছা স্যার, এবার একটু বলুন তো বুঝিয়ে ভালো করে যে কোনটা হাড়ের ব্যথা হচ্ছে আর কোনটা আমার খিঁচ লেগে গেছে বা চলতে ফিরতে কোনো সময় কোনো ডিসব্যালেন্স হয়ে গেছে, মাসেল পেন হচ্ছে, এই ব্যথাগুলো আমরা বাড়িতে বুঝবো কিভাবে? দেখুন, হাড়ের ব্যথা অ্যাকচুয়ালি হাড়ের ব্যথা বলতে ধরুন হাড়ের ফ্র্যাকচার বা কোনো হাড় ইনফেকশন বা জয়েন্ট ইনফ্লামেশন, এগুলো বলে সাধারণত হাড়ের ব্যথা ধরা হয়। তো এগুলো কিন্তু এক্সক্রুসিয়েটিং, মানে খুব সিভিয়ার পেন হবে, চট করে কমতে চাইবে না এবং ডিপ সিটিং হবে। এবং অনেক সময় হয় কি, কোনো বোন আছে, বনি টেন্ডারনেস পাবেন, মানে হাড়ের উপর প্রেশার দিলে সেটা খুব পেইন ব্যথা হবে। আচ্ছা, মানে আমি যদি আঙুল দিয়ে এভাবে প্রেশার দিই হাড়ের উপর, কিন্তু হাড়ের উপর, ঠিক আছে, মাসেলের উপর দিলে হবে না। কিন্তু তুলনামূলক মাসেল পেন যেগুলো, সেগুলো কিন্তু একটা ডাল একিং হয়, মানে অনেক সময় লোকালাইজড হয় না, একটা ডিফিউজ এরিয়া অনেকটা জায়গা জুড়ে থাকে। হ্যাঁ, তবে অনেক সময় দেখা যায় যদি মাসেল স্ট্রেন হয়ে থাকে তাহলে কিন্তু প্রেশার দিলে আপনি একটা টেন্ডারনেস পাবেন, মানে টেন্ডার পয়েন্ট পাবেন, ঠিক আছে। আবার অনেক সময় ওভার ইউজের জন্য মাইফেশিয়াল পেইন সিনড্রোম সেগুলো থাকলে আপনি কিন্তু ট্রিগার পয়েন্ট বা টেন্ডার পয়েন্ট পেতে পারেন। সেগুলো কিন্তু দীর্ঘদিন ধরে অনেক দিন থেকে যাচ্ছে, কমছে না, এরকম কিন্তু হয়ে থাকে। এবং এবার ডিফারেন্সিয়েট কী করে করবেন, ক্লিনিক্যালি তো আছে, সেটা পেশেন্টের বা রোগীর পক্ষে কিন্তু সবসময় ডিফারেন্সিয়েট করা সম্ভব নয়। আমি সবসময় বলবো একটু কোনো চিকিৎসকের পরামর্শ নিন, কারণ অনেক সময়ই হয় কি, ছোটোখাটো মাইনর যেগুলো ধরুন স্ট্রেস ফ্র্যাকচার জাতীয় জিনিস, সেগুলো হয়তো অনেকে দীর্ঘদিন রেখে গেছেন, পরে এক্সরে করে দেখা গেল একটা ছোট ফ্র্যাকচার হয়ে আছে, কিন্তু তিনি বুঝতে পারেননি, ঠিক আছে। তো আচ্ছা, আবার এই কথাটাও শোনা যায় হাড়ে মাংস গজিয়ে গেছে, মানে হাড়ে মাংস গজিয়ে যায়, এটা আবার কিভাবে সম্ভব? হাড়ে মাংস গজানোটা দেখুন, ওটা তো চলতি কথা, মানে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে সেরকম কিছু হয় না। তবে যেটা হয়, হাড়ের ধরুন ফ্র্যাকচার হলো, কিন্তু দুটো বোনের যে দুটো এন্ড ফ্র্যাকচার এন্ড, সেটা যদি অ্যালাইনমেন্ট না হয় তাহলে একটু বেঁকে জোড়া লাগে। মানে জোড়া কীভাবে লাগে, ক্যালসিয়াম ডিপোজিট হয়ে সেখানটা একটার সঙ্গে একটা জুড়ে যায়, তো সেটা একটু ম্যাল অ্যালাইনমেন্ট হয়ে যায়, ম্যাল ইউনিয়ন বলা হয়। তো এটা হচ্ছে মেডিকেল টার্ম, কিন্তু মাংস জমাবে এগুলো এর ধরনের কোনো মেডিকেল টার্ম নেই। আচ্ছা, হাড় কি ক্ষয় হয়? মানে সবাই বলে হাড় ক্ষয়ে গেছে, হাড় কোমরের বা হাঁটুর। হাড় ক্ষয় বলতে দেখুন, একটা যেটা হয় হাড়ের ঘনত্ব কমে যাওয়া, যেটাকে অস্টিওপোরোসিস বলা হয়। আর একটা সাধারণত রোগীরা যেটা বলেন কোমরের হাড় ক্ষয়ে গেছে বা হাঁটুর হাড় ক্ষয়ে গেছে, সেগুলো অ্যাকচুয়ালি ডিজেনারেশনটা বলেন। কোমরের যেটাকে আমরা স্পন্ডাইলোসিস বলি, সেটাকে অনেক সময় তারা হাড় ক্ষয়ে যাওয়া, বা অনেকে যেটা অস্টিওফাইটগুলোকে অনেকে বলেন হাড় বেড়ে গেছে, এরকমটা অনেকে এক্সরে দেখে অনেক সময় যে পেশেন্টগুলো বুঝতে পারেন না, মেডিকেল টার্মগুলো তাদের পক্ষে কঠিন হয়ে যায়, তাদের ক্ষেত্রে হয়তো অনেক ডাক্তারবাবু এইভাবে বোঝান, ঠিক আছে। বা হাঁটুর ক্ষেত্রে যেটা হাড় ক্ষয়ে যাওয়ার থেকে অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে হাড়ের উপরে যে কার্টিলেজ থাকে, কার্টিলেজটা ক্ষয়ে যায়, তার জন্য দুটো হাড় কাছাকাছি চলে আসে, যেটা অস্টিওআর্থ্রাইটিসে হয় এবং অস্টিওফাইট ডেভেলপ করে, ঠিক আছে। তো মেডিকেল টার্ম হচ্ছে এটা অস্টিওআর্থ্রাইটিস, এটা স্পন্ডাইলোসিস, এবং ঘনত্ব কমে গেলে সেটাকে অস্টিওপোরোসিস। আচ্ছা, মানে আমাদের সুবিধার জন্য হাড় ক্ষয়ে যায়, হাড় বেড়ে যায়, হাড়ে মাংস গজায়, এগুলো সব আমাদের সুবিধার জন্য, বোঝানোর সুবিধার জন্য হয়তো ডাক্তারবাবু অনেক সময় বলে থাকেন। বাহ, খুব ভালো। না সেই তো, না হলে আমরা বুঝবো কি করে যে সমস্যাটা কি হয়েছে? এত ভারী ভারী মেডিকেল টার্ম, যেটা তো আমার টাং টুইস্টার মনে হয় মাঝে মধ্যে, এগুলো বললে তো মুশকিল। স্যার, আমরা আগে ছোটবেলায় দেখতাম কিছু হলে একটু মলম লাগিয়ে দেওয়া হতো বা চুন হলুদ, তো সব ব্যথাতেই কি মলম বা চুন হলুদ লাগানো যায়? দেখুন, মলম বলতে ব্যথার যে জেল, সেটার কিন্তু কাজ আলাদা, ঠিক আছে। চুন হলুদের কাজ আলাদা, ঠিক আছে।
চুন হলুদে অনেক সময় সেটা টেম্পারেচারটা মানে গরম সেক যেটা অনেকটা সেই রকম কাজ করে, কিন্তু ব্যথার জেল যেগুলো মলম যেগুলো সেগুলো কিন্তু রোলটা অন্যরকম। যে যে ইনগ্রেডিয়েন্টগুলো থাকে এনসেড বা যেগুলো থাকে সেগুলো স্কিনে পেনিট্রেট করে লোকালি সেগুলো কিন্তু কাজ করে, মানে পেনের যে সোর্স যেখানে উৎসের জায়গায় সেখানে গিয়ে কাজ করে। এবং চুন হলুদের যে ব্যাপারটা সেটা হচ্ছে একটা গরম সেক জাতীয় কিছু সেটার হিসাবে কাজ করে। আচ্ছা, তো সেটা এবার ডিপেন্ড করছে, সেজন্য বাড়িতে না করে চিকিৎসকের কাছে জেনে নেওয়াটাই ঠিক। যে স্যার আপনারা তো এখন কোনো কিছুই মালিশ করতে বারণ করেন, যে না কোনো ওই অয়েনমেন্ট বা জেল বা মলম যে ভাষায় বলি না কেন আমি, তো সেটা লাগিয়ে কোনোভাবে মালিশ করা যাবে না, এটা আপনারা বলে থাকেন বা অনেক ডাক্তারবাবু সেটা বলেন। তো সত্যিই কি কোনো ব্যথাতে মালিশ করাটা ঠিক নয়? না, ব্যথার জেল লাগানোর পর সেটা ভিগোরাস ম্যাসাজ বা মালিশ করতে বারণ করা হয়। ব্যথার জেল লাগানোর কিছু টেকনিক আছে। ব্যথার জেলটা কখনোই বেশি লাগানো যাবে না, হয়তো কয়েন শেপের, ঠিক আছে, কয়েনের মতো শেপ অ্যামাউন্টে দিলেন, তারপরে সেটা আপনি জাস্ট ফিঙ্গার দিয়ে এটাকে হালকা রোল করলেন সার্কুলার ম্যানারে, তারপরে সেটা যত অ্যাবজর্ব করে গেল জেন্টালি রাব করার পর সেটা কিন্তু আপনি ছেড়ে দিলেন। কিন্তু আপনি যদি ভিগোরাস ম্যাসাজ করেন তাহলে কিন্তু তার সেটা ক্ষেত্রে কিন্তু অনেক কমপ্লিকেশন হতে পারে। কি হতে পারে? একটা হতে পারে স্কিন যদি সেন্সিটিভ হয় তো সেখানে অনেক সময় বার্নিং সেন্সেশন বা রেডনেস এগুলো একটা যেমন হতে পারে। সেকেন্ড জিনিস হচ্ছে ওটা কিন্তু স্কিনে পেনিট্রেট করে আপনার লোকালি কাজ করছে, ধরুন স্কিনের নিচে বা মাসেল এরিয়াতে কাজ করছে। কিন্তু যদি আমি ভিগোরাস সেটাকে ম্যাসেজ করি তাহলে কী হবে, ব্লাড সার্কুলেশন যেটা সেটা কিন্তু ওখানে বেড়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, ওটা কিন্তু রক্তে মিশে যাচ্ছে। রক্তে মিশে গেলে কিন্তু ওটা ওই জায়গায় থাকছে না, গোটা শরীরে ছড়িয়ে যাচ্ছে। কিন্তু আমি তো চাইছি যেখানে ব্যথার উৎস সেখানে কাজ করাতে, তাহলে কিন্তু সেটা আমরা তো এতদিন এসব কিছু জানতামই না। ঠিক আছে, এটা আরও একটা ইয়ে আছে। আপনি যদি ভিগোরাস ম্যাসেজ করেন, ধরুন যে প্যাথোলজি যেটা আছে, হয়তো সেখানে হয়তো টেন্ডিনোপ্যাথি হয়ে আছে বা কোনো ইনজুরি হয়েছে, লিগামেন্ট ছিঁড়ে গেছে বা মাসেল ইনজুরি হয়েছে, সেটাকে আমি ভিগোরাস করলে কিন্তু ইনজুরিটা বেড়ে যেতে পারে, ঠিক আছে। তো অ্যাকিউট যে ইনজুরি সেক্ষেত্রে কিন্তু আমরা ইমোবিলাইজ করতে বলি, যাতে সেটা ইনিশিয়ালি কিছুটা হিল করে, তারপরে আমরা মোবিলাইজেশনে আসি। এবার যে বিষয়টা আসবো এটা খুব ইন্টারেস্টিং, আমার ক্ষেত্রেও এটা মাঝে মধ্যে হয়। কোন ব্যথায় গরম সেক আর কোন ব্যথায় ঠান্ডা, এটা না একটু কনফিউজড হয়ে যায়। কখনো আপনারা কোনো ব্যথায় বলেন এটাতে বরফ লাগাতে, আবার কোনো ব্যথায় বলেন যে একটু গরম জলে সেক দিতে বা গরম কিছু সেক দিতে, বা আবার কখনো বলেন ঠান্ডা গরম, এটাও আবার হয়, বালতির মধ্যে একটু গরম জল একটু ঠান্ডা জল, একবার পাটা এটাই চোবাবেন একবার এটাই চোবাবেন। মানে এই পুরো ব্যাপারটা কিভাবে আমরা একটু বাড়িতে করতে পারি? আচ্ছা, ঠান্ডাটা দেখুন, ঠান্ডা বা বরফ যেটা বলা হয় সেটা যখন অ্যাকিউট কোনো ট্রমা হলো, ঠিক আছে, বা অ্যাকিউট ইনফ্লামেশন হলো, সেক্ষেত্রে যেখানে আপনার জায়গাটা ফুলে গেছে, ঠিক আছে, হঠাৎ চোট আঘাত লাগলে সেখানে একটা অ্যাকিউট ইনফ্লামেশন হয়, ঠিক আছে। তো সেই ইনফ্লামেশনটা কমানোর জন্য আমরা সেখানে আইস কম্প্রেশন করতে পারি। আইস কম্প্রেশন মানে সেটা কিন্তু কাপড়ে জড়িয়ে সেখানটা ধরলেন, ডাইরেক্ট কন্ট্যাক্ট না। সেক্ষেত্রে কি হলো, সেখানে যে সার্কুলেশনটা সেখানে কমে গেল, ঠিক আছে, তার সঙ্গে সোয়েলিং যেটা সেটাও কমে গেল, মানে ইডিমাটা কম ফর্মেশন হলো। তো এটা আমরা 72 ঘন্টা অবধি কোনো একটা ট্রমা বা অ্যাকুট ইনফ্লামেশন 72 ঘন্টার অবধি আমরা কিন্তু বরফ, তারপরে কিন্তু আমরা গরম সেক দিতে পারি, ঠিক আছে। মানে যেগুলো চোট আঘাত লাগা সঙ্গে সঙ্গে সেগুলোতে আমরা বরফ দেব। অ্যাকুট ইনফ্লামেশন থাকলে সেখানে যাতে সার্কুলেশনটা কম হয়, ব্লাড সার্কুলেশনটা যাতে কম হয়, ইনফ্লামেটরি মিডিয়েটরগুলো যাতে সেখানে কম আসে, যাতে পেইনটা কম হয়, তার জন্য আমরা সেখানে বরফ দিচ্ছি। কিন্তু অ্যাকুট ইনফ্লামেশন স্টেজটা চলে যাওয়ার পর আমরা কিন্তু তখন গরম দিতে পারি। আচ্ছা, আবার অনেক সময় ঠান্ডা গরম যেটাকে বলা হয়, যেটা কন্ট্রাস্ট বাত বলা হয়, সেটা গরম ঠান্ডা গরম, মানে গরম দিয়ে শুরু করছেন, ঠান্ডা, তারপর আবার গরম দিয়ে শেষ করছেন। সাধারণত বলা হয় 4:1 বা 3:2 এরকম অনুপাতে করা হয়। এক্ষেত্রে কি রোল হয়, সেক্ষেত্রে আপনার যখন গরম দিচ্ছেন তখন হচ্ছে কি সেখানে সার্কুলেশন বেড়ে গেল, আবার যখন ঠান্ডা দিচ্ছেন তখন কিন্তু সার্কুলেশনটা স্টপ হয়ে গেল, ঠিক আছে। এক্ষেত্রে যেমন প্ল্যান্টার ফাসাইটিস, এক্ষেত্রে আমরা সবসময় কন্ট্রাস্ট বা দিতে বলি। কোন রোগের ক্ষেত্রে আরেকবার যদি একটু বুঝিয়ে? প্ল্যান্টার ফাসাইটিস মানে গোড়ালির ব্যথা। আচ্ছা, গোড়ালির ব্যথা। বাহ, গোড়ালির ব্যথাতে এই ঠান্ডা গরম ঠান্ডা তারপর আবার গরম, বেশ।
আর আরও একটা মানে ধারণা আমাদের মধ্যে একটা অদ্ভুতভাবে তৈরি হয়, কারোর যদি শুনি যে পায়ের পাতায় ব্যথা করছে বা গোড়ালিতে ব্যথা করছে, তার মানে তোর ইউরিক অ্যাসিড বেড়ে গেছে। এই গোড়ালি বা পায়ের পাতার ব্যথা মানেই কি ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়া? এই ইউরিক অ্যাসিডকে আমরা আমাদের অনেক ডাক্তারবাবু বলে থাকেন নন্দ ঘোষ, ঠিক আছে, নন্দ ঘোষ, যত দোষ নন্দ ঘোষ, যত দোষ নন্দ ঘোষ। মানে ইউরিক অ্যাসিডের একটা নতুন নাম। শরীরে যেখানেই ব্যথা হয় দেখা যায় হয়তো পেশেন্ট একটা ইউরিক অ্যাসিডের টেস্ট করে নিয়েছেন, কিন্তু সত্যিই কোনো দরকার থাকে না, ঠিক আছে। ইউরিক অ্যাসিড বা গাউট যেটা, সেটা সাধারণত জয়েন্টের, যেটা জয়েন্ট ইনফ্ল্যামড হয়ে মানে জয়েন্ট ফুলে গিয়ে লাল হয়ে যেটা হয় সেটাকে গাউট বলা হয়, বা ইউরিক অ্যাসিডের জন্য যে আর্থ্রাইটিস সেটাকে বলা হয়। সেটা কিন্তু খুব তাড়াতাড়ি হবে এবং ফুলে যাবে এবং লাল হবে এবং সিভিয়ার পেন হবে, ঠিক আছে। কিন্তু এমনি ধরুন শরীরের অন্য কোথাও ব্যথা বা মাসেল পেন, এগুলো কিন্তু ইউরিক অ্যাসিডের জন্য হয় না। এবং ইউরিক অ্যাসিড সাধারণত স্মল জয়েন্ট যেগুলো, সেগুলোর ক্ষেত্রে যে ক্রিস্টাল আর্থ্রোপ্যাথি সেটার জন্য হয়ে থাকে, কিন্তু লার্জ জয়েন্টের ক্ষেত্রে কিন্তু ইউরিক অ্যাসিড ছাড়াও সিপিপিডি যে ক্রিস্টাল আছে, ক্যালসিয়াম পাইরোফসফেট, সেটার জন্য হতে পারে। আর যেটা গোড়ালির ব্যথা বলছেন, গোড়ালি ব্যথার কজ কিন্তু অনেক কিছু হতে পারে, ঠিক আছে। সেটা যেমন প্ল্যান্টার ফাসাইটিস হতে পারে, সেরকম কিন্তু মেটাটার্সালজিয়া হতে পারে, ঠিক আছে। কোনো হয়তো ফ্ল্যাট ফুট আছেন, একটা আর্চটা ঠিক নেই, ঠিক আছে, তার জন্য কিন্তু অনেক সময় পেইন হতে পারে। তো এরকম অনেক কারণ আছে। আবার অনেক সময় ধরুন অ্যাঙ্কেল স্প্রেন হয়ে গেছে, বা কোনো মানে পায়ের কোনো ছোটো ছোটো যে মেটাটার্সাল বোনগুলো আছে সেখানে অনেক সময় স্ট্রেস ফ্র্যাকচার থাকতে পারে। তো গোড়ালির ব্যথা মানে ইউরিক অ্যাসিড ধরে নিয়ে কিন্তু কখনোই ইউরিক অ্যাসিডের ওষুধ খেয়ে গেলাম এরকম কিন্তু কখনোই করা উচিত নয়, এবং সবসময় সেটার রোগ নির্ণয় করা উচিত এবং তার সঠিক চিকিৎসার দরকার। হাই হিল জুতো পরা শু বিশেষ করে মেয়েদের জন্য, সেটা কি সত্যি খারাপ? মা ঠাকুমা খুব বকা দেন হাই হিল পরলে, বা এটা শোনা যায় যে হিলতলা জুতো পরেছো তোমার কোমরে একদিন ব্যথা হবে, এটা কি ঠিক? হাই হিল, বিশেষ করে পেন্সিল হিল যেগুলো বলে একদম সরু, সেগুলো কিন্তু খারাপ আমি বলবো, কারণ অনেক সময় পা মচকে যায়, ঠিক আছে। অনেক সময় আপনার ব্যালেন্সটা ঠিক থাকে না, ঠিক আছে। এটা যেমন একটা দিক, সেরকম হিল না থাকাটাও কিন্তু খারাপ। মানে হাওয়াই চপ্পল যেগুলো দেখবেন কোনো হিল নেই, আমি প্রথম ডাক্তারবাবু পেলাম যেখানে হিল পরতে বলছেন। হাওয়াই চপ্পল যেগুলো হিল নেই সেগুলো কিন্তু খারাপ আবার, ঠিক আছে। কেন খারাপ একটু বুঝিয়ে বলুন। কারণ আমাদের যে ওয়েটটা সেটা পুরোটা কিন্তু দুই পায়ের পাতা দিয়ে মাটির উপর পড়ছে। তো সেটা যাতে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনটা হয়, কোনো একটা পয়েন্টের উপর বেশি প্রেশার পড়ছে, কোনো একটা পয়েন্টে কম প্রেশার পড়ছে, এরকম যাতে না হয় সেটা কিন্তু আমাদের দেখতে হবে। মানে যেহেতু আমাদের টিবিয়া বা এটা ক্যালকেনিয়ামের সঙ্গে প্রেশারটা ক্যালকেনিয়ামের উপর পড়ছে, মানে হিলের উপর প্রেশারটা পড়ার জন্য হিলের পেইনটা কিন্তু হতে পারে। তো সেক্ষেত্রে বলা হয় কুশন হিল কুশন ইউজ করতে, যাতে শক অ্যাবজর্বড হয়, মানে হিলের শক অ্যাবজর্বড হয় এবং ওয়েটটা ডিস্ট্রিবিউট হয়ে যায়। সামনের দিকে মেটাটার্সাল বোন আছে বা অন্য যে বোনগুলো আছে সেগুলোর উপর যাতে পেছনে মানে গোড়ালির দিকে হালকা একটু হিল থাকতে হবে। হ্যাঁ, আবার অনেক সময় যাদের টিএ এনথেসাইটিস বা টিএ টেন্ডিনাইটিস যেগুলো হিল কডে পেইন হয়, গোড়ালির পিছনের দিকে পেইন হয়, সেই ক্ষেত্রে আমরা কিন্তু রেইজড হিল শু পরতে বলি, মানে সামান্য 1/2 ইঞ্চি রেইজড হিল সেখানে শু ইউজ করতে বলি, যাতে পেইনটা পিছনের দিকে না পড়ে, বা টিএ যেটা টেন্ডো অ্যাকিলিস টেন্ডনের উপর প্রেশারটা কম পড়ে। তো এগুলো হচ্ছে সবই শু মডিফিকেশন, ঠিক আছে। তো কখনোই সেটা আমরা নিজে কখনোই এই নির্ধারণটা করব না। এটার জন্য কিন্তু আমাকে একটু ডাক্তারবাবুর কাছে যেতেই হবে, না হলে পায়ে একদম সর্বনাশ হয়ে যাবে। স্যার, যারা সারাদিন ধরুন বসে কাজ করছে, বিশেষ করে কম্পিউটারে, মানে একদম তাদের জন্য কি স্পন্ডাইলোসিস একদম কনফার্ম? এটা অনেকেই বলেন সারাদিন বসে কাজ, স্পন্ডাইলোসিস তো হবেই একদিন না একদিন, আজ না হোক কাল তো হবেই। মানে এটা কি সত্যি প্রথম? আর এটা যদি সত্যি হয়েই থাকে তো কি করব আমরা সারাদিন যারা কম্পিউটারে বসে কাজ করেন? এবার কাজবাজ ছেড়ে দিয়ে তো স্পন্ডাইলোসিসের কথা ভাবলে চলবে না, পেট তো মানবে না, তো তারা কি করতে পারেন? তো আবার সেই প্রথম কোশ্চেনেই আমি ফিরে যাচ্ছি, স্পন্ডাইলোসিস। তো বলা উচিত ছিল যে কম্পিউটারে কাজ করলে কোমরে ব্যথা বেড়ে যাবে, কারণ কখনোই কোমরে ব্যথা মানেই স্পন্ডাইলোসিস না,
অনেক কিছু হতে পারে, যেমন মাসেল, লিগামেন্ট, ডিস্ক বললাম, ফ্যাসেট জয়েন্ট, এরকম অনেক কিছু আছে। তো যারা কম্পিউটারে কাজ করে তাদের একটা প্রবলেম কি হচ্ছে, ধরুন দীর্ঘক্ষণ তো কাজ করতে হয়, এখন তো মানে 12 ঘন্টার বেশিও কাজ করতে হচ্ছে। তো যদি অকওয়ার্ড পজিশনে আমরা বসি, ঠিক আছে, তাহলে কি হয়, কোনো পেশির উপর বেশি প্রেশার পড়ে, কোনো পেশির উপর কম প্রেশার পড়ে। এবং আমাদের যদি স্পাইনের ন্যাচারাল কার্ভ দেখেন, সেটা কিন্তু স্ট্রেট নয়, একটু এরকম টাইপের। হ্যাঁ, মানে ঘাড়ের কাজটা দেখবেন মানে কনভেক্স সামনের দিকে এরকম থাকে, ঠিক আছে। পিঠের দিকটা কিন্তু কনকেভ সামনের দিকে, আবার লম্বা যেটা কোমরের কাছে সেখানে কিন্তু কনভেক্সিটির সামনের দিকে, আবার স্যাক্রাল এরিয়ায় কিন্তু কনকেভ সামনের দিকে। তো এই ন্যাচারাল কার্ভটা যাতে মেনটেন হয়, তার জন্য কিন্তু আমাদের চেয়ারের যে ব্যাকরেস্ট সেটা কিন্তু সেরকম হতে হবে, মানে কখনই স্ট্রেট হবে না, এবং নিচের দিকে বিশেষ করে কোমরের দিকে কিছুটা কনভেক্স থাকতে হবে, ঠিক আছে, এবং পিঠের কাজটা কিছুটা কনকেভিটি থাকলে ভালো হয়। এটা যেমন স্পাইনের ক্ষেত্রে গেল একটা দিক, সেরকম কম্পিউটারে যে স্ক্রিন আছে, স্ক্রিনের আপার লেভেল এবং চোখের লেভেল সেম প্লেনে থাকতে হবে, মানে ডেস্কটপের স্ক্রিনের আপার লেভেল এবং চোখের লেভেল সেম প্লেনে, এবং ডিস্ট্যান্স কিন্তু 1 হাত, মানে 1.5 ফুট থেকে 2 ফুট হতে হবে। আমার মাথা বা চোখ কিন্তু মাঝামাঝি জায়গায় থাকবে, কখনোই এরকম বেঁকে নয়, ঠিক আছে, মাঝামাঝি। এবং আমার কাঁধ এবং কনুই, রিস্ট, এগুলোর কিন্তু একটা স্পেসিফিক অ্যাঙ্গেল আছে। ধরুন আমি কখনোই এটা কিন্তু এরকম রাখবো না, যতটা পারা যায় আর্মগুলোকে প্যারালেল রাখবো বডির সঙ্গে, এবং এলবো এবং রিস্ট এগুলো কিন্তু একটা সাপোর্ট চাই, ঠিক আছে, ফোরাম সাপোর্ট বা রিস্ট সাপোর্ট চাই। এলবো কিন্তু 90 ডিগ্রি থেকে 120 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে রাখতে হবে। সেরকম নি এবং হিপ জয়েন্টও কিন্তু 90 ডিগ্রি থেকে 120 দিকে রাখতে হবে, এবং পায়ের পাতা যেটা সেটা কিন্তু মেঝের উপর বা ফুট রেস্টের উপর রাখতে হবে, এবং 15-20 মিনিট পর পর আমাকে কিন্তু পজিশন চেঞ্জ করতে হবে, না হলে কিন্তু একই মাসেল দীর্ঘক্ষণ ইউজ হলে কিন্তু পেইন হবেই। তো এগুলো যদি মেনে চলেন কেউ, আমার মতে বলে তিনি কিন্তু ব্যথা থেকে অনেকটা দূরে থাকে। এই যে অনলাইন ডেলিভারি, ফুড ডেলিভারি, অ্যাপ ক্যাব বা অ্যাপ বাইক যারা চালায়, তাদের এরকম 10, 12, 15 ঘন্টা টানা, তো এতক্ষণ বাইক ড্রাইভ করা বা 4 হুইলার ড্রাইভ করা যারা করেন, এটা বলা হচ্ছে যে তারা বেশি দিন কাজ করতে পারবেন না, মানে একটা সময় তাদেরও কিন্তু সমস্যা দেখা দেবে। তো তারা কি করতে পারে? সেক্ষেত্রে আমি বলবো, দেখুন বাইকের ক্ষেত্রে বিশেষ করে রাস্তার কন্ডিশন তো এখন সব জায়গায় ভালো না, তো চেষ্টা করতে হবে যাতে ভালো রাস্তা দিয়ে চালানো যায়, জার্কিংটা যাতে কম হয়, পিঠের ওয়েট লোডটা যাতে যতটা পারা যায় কম করা যদি সম্ভব হয়, এবং মাঝে মধ্যে একটু ব্রেক নেওয়া, মানে কন্টিনিউয়াস বাইক না চালানো, আর নিয়মিত এক্সারসাইজটা অবশ্যই দরকার। স্যার, একটা ছোটবেলা থেকে খুব মজার কথা শুনতাম, এই প্রশ্নটা দিয়ে শেষ করব। ঘাড়ের কারো রাতে শুতে গিয়ে ব্যথা হলে, মানে দুটো প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, ঘাড়ের কারো রাতে শুতে গিয়ে ব্যথা হলে সকালে উঠে বলতো বালিশটা রোদে দে, তাহলে দেখবি ঘাড়ে ব্যথা ঠিক হয়ে যাবে। আমি না সেই ছোটোবেলা থেকেই ভাবি বালিশটা রোদে দেওয়ার সঙ্গে ঘাড়ে ব্যথা কী করে ঠিক হবে, এটা কি এটা কত বড় ভ্রান্ত ধারণা, নাকি সত্যি এটার মধ্যে কিছু রহস্য আছে? না, সেটা দেখুন রহস্য তো একটা আছে, কারণ একটা গরম করলে হয় কি, বালিশটা গরম করলে তুলোটা গরম হয়ে থাকলো, সেটা রাতে যখন দিচ্ছেন সেখানে একটা আরাম পাওয়া যাচ্ছে, হট কম্প্রেশন একটা যেমন হচ্ছে, আর গরম করলে তুলোও কিছুটা মনে হয় নরম হয়ে যায়, সেটাও একটা কারণ। তবে রাতে শোয়ার পর সকালে যদি ব্যথা হয়, সেটা কিন্তু শোয়ার দোষেই ধরতে হয়, বেশিরভাগ ক্ষেত্রে সেটাই হয়, মানে অকওয়ার্ড পজিশন অফ দ্য নেক অর স্পাইন। সেটা উঁচু বালিশে আমরা কখনোই শোবো না, এবং শুলে পাতলা বালিশ অথবা বালিশ ছাড়া শোয়াটাও কিন্তু বাজে, আচ্ছা, ঠিক আছে, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। কিন্তু অনেকে বলেন বালিশ ছাড়া শুলেই নাকি আর কোনো দোষই হবে না, বিশেষ করে আপনি যদি পাশ ফিরে শুন, চিত হয়ে শুলে মানে মেনে নিলাম বালিশ ছাড়া শুলে খুব প্রবলেম হবে না, কিন্তু যদি পাশ ফিরে শুন, আপনি দেখুন যদি আমি বালিশ ছাড়া শুই তাহলে কিন্তু আমার ঘাড়টা এভাবে বেঁকে যাচ্ছে, এভাবে যদি বেশিক্ষণ থাকি তাহলে কিন্তু ঘাড়ে ব্যথা হবেই। আচ্ছা, মানে এটা কিন্তু একটা বিশাল বড় বিষয় আমরা জানলাম। বালিশ ছাড়া শোয়া মানেই কিন্তু ভালো নয়, যারা পাশ ফিরে শোবেন তারা বালিশ নিয়ে শোয়াটাই ভালো। চিত হয়ে শুলে আমি অবশ্যই বালিশ ছাড়া শুতে পারি, বালিশ ছাড়া শুতে পারেন, সেক্ষেত্রে অতটা প্রবলেম হওয়ার কথা নয়, ঠিক আছে। আমি বলবো পাতলা বালিশ, অথবা হয়তো পাতলা বালিশ যদি সম্ভব না হয়,
কাপড় ভাঁজ করে বা তোয়ালে ভাঁজ করে সেটা মাথায় দিতে পারে। স্যার আরেকটা প্রশ্ন, যে রাতে শুয়ে না হঠাৎ করে মাঝে মধ্যে, এটা কি পেন ম্যানেজমেন্টের মধ্যে পড়ে নাকি আমি জানি না, একটু যদি বলে দেন, যে এই যে পায়ে মাঝামাঝি জায়গায় খুব খিঁচ ধরে, একদম পাটা এরকম পুরো বেঁকে যায়, অনেকেরই হয়। কেউ বলেন ভিটামিনের অভাব, কেউ বলেন জল কম খেয়েছিস, কেউ বলেন গ্যাস হয়েছে, যে যা পারে বলে। তো এটার কারণ কি, আর এটা হলে কি করা উচিত? কেউ বলে উঠে দাঁড়া, কেউ বলে দাঁড়াস না, বিপদ হবে, মানে নানান রকম ভ্রান্ত ধারণা আমাদের। হ্যাঁ, অ্যাকচুয়ালি যেটা সিমটমটা বললেন এটা অ্যাকচুয়ালি বলা হয় নাইট ক্র্যাম্প, ঠিক আছে, বা মাসেল ক্র্যাম্প, ঠিক আছে, মানে হঠাৎ করে বেঁকে যাচ্ছে, পেইন হচ্ছে, এটা মাসেল ক্র্যাম্প। এটা অ্যাকচুয়ালি অনেক কারণ আছে, সেটা ডিহাইড্রেশন থেকে শুরু করে, মানে শরীরে জলের ঘাটতি থেকে শুরু করে, আপনার কিন্তু বড় রোগ যেগুলো, মানে নিউরোমাসকুলার ডিজিজ যেগুলো, পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ বা পেরিফেরাল নিউরোপ্যাথি, সব কিন্তু হতে পারে, ঠিক আছে। তো ভিটামিন যেটা বলছেন, অনেক সময় ভিটামিন D3 যদি খুব সিভিয়ার ডেফিসিয়েন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু এটা হতে পারে, মানে প্রোন। কিন্তু তার মানে এই নয় যে আমি ভিটামিন D3 পুরো দেওয়ার পর যদি ঠিক না হয় তাহলে কিন্তু অন্য কারণগুলো দেখা উচিত, ঠিক আছে। এবার মোটামুটি যে কারণগুলো আছে সেটা যেমন একটা ইলেকট্রোলাইট ডিসব্যালেন্স, মানে পটাশিয়াম ক্যালসিয়াম এগুলো কমে গেল, এটা যেমন একটা হতে পারে। সেরকম কিন্তু ওভার ইউজ অফ দ্য মাসেল, মানে ধরুন অনেকক্ষণ ধরে কেউ দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে কাজ করছেন, সেক্ষেত্রে কিন্তু পায়ের মাংসপেশি, বিশেষ করে কাপ মাসেলগুলোর উপর বেশি প্রেশার পড়ে, তো এগুলোর জন্য কিন্তু পেইন হতে পারে। আবার অল্প বয়সীদের ক্ষেত্রে দেখবেন এই জিনিসটা অনেকটা কম, কিন্তু যাদের একটু বয়স বেড়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু ক্র্যাম্পের, নাইট ক্র্যাম্পটা অনেক ফ্রিকোয়েন্ট হয়। আবার যেমন এগুলো যেমন বললাম ডিহাইড্রেশন বা এগুলো যেমন হতে পারে, সেরকম কিছু মেডিসিনের জন্য হতে পারে, ডায়োরেটিক্স বা এরকম স্ট্যাটিন জাতীয় কিছু মেডিসিন খেলেও এটা হতে পারে। আবার যাদের রেনাল ফেলিওর আছে, কিডনি ডিজিজ আছে, তাদের ক্ষেত্রে এগুলো হয়, ঠিক আছে। হলে স্যার তখন সঙ্গে সঙ্গে কি করা উচিত? এটা সঙ্গে সঙ্গে দেখুন, যদি কোনো বড় কিছু না হয়, মানে বড় ডিজিজ যদি কিছু না থাকে, সেগুলো অবশ্যই এক্সক্লুড করা উচিত। সেগুলো যদি না থাকে তবে ইনিশিয়াল রিলিফের জন্য আমি বলবো কিছু স্ট্রেচিং করতে, এবং শোয়ার আগে যদি স্ট্রেচিং করে নেন, বিশেষ করে কাপ মাসেলগুলো যদি স্ট্রেচিং করা থাকে অনেকটা রিলিফ পাওয়া যায়। এবং সাফিসিয়েন্ট ওয়াটার ইনটেক কিন্তু দরকার, 3 থেকে 4 লিটার জল কিন্তু খেতে হবে, যদি অন্য কোনো কিডনি ডিজিজ বা অন্য কিছু যদি কন্ট্রাইন্ডিকেশন না থাকে। এবং অবশ্যই যে মেডিকেশনগুলো চলছে সেগুলো কিন্তু যদি মাসেল ক্র্যাম্প খুব বেশি হয় ডাক্তারের পরামর্শ নিয়ে সেগুলো চেঞ্জ করা যেতে পারে। বেশ, অনেক ধন্যবাদ স্যার, এতটা ব্যস্ত সময় থেকে আমাদের সময় দিলেন। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আশা করছি যে আপনাদের এই যে ব্যথায় জর্জরিত হয়ে যাওয়া কিছু কিছু ভুল ধারণা, ভ্রান্ত ধারণা থেকে আমরা বেরিয়ে এলাম, কিছু নতুন জিনিস জানলাম। আর এরকমই আরও অনেক স্বাস্থ্য সম্পর্কিত ভালো ভালো তথ্য জানতে, ভুল ধারণা ভাঙতে হলে নজর রাখতেই হবে কোথায়? আর+ নিউজে। আর আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ফলো করে রাখতে, সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু ভুলবেন না। এ ধরনের এপিসোড কিন্তু হ্যালো ডক্টরের আপনাদের জন্য, আপনাদের সুস্থ রাখতেই হতে থাকবে, তাই অবশ্যই নজর থাকুক। আপনিও ভালো থাকুন স্যার, দেখতে থাকুন আর+ নিউজ, সবার আগে সবার পাশে।